সুলেখার সঙ্গে চন্দনের বিয়ে হয়েছে সবেমাত্র 1 মাস আগে। আর তার মধ্যে একদিন রচনা সুলেখাকে ফোন করে। সুলেখা তখন বাড়ির কাজে ব্যস্ত ছিল। হ্যাঁ বল রচনা, কেমন আছিস? হ্যাঁ আমি ভালো আছি। আসলে তোকে একটা কথা বলার ছিল। আমার সব বান্ধবীরা আর তাদের স্বামীরা মিলে একটা গেট টুগেদার প্ল্যান করেছি আজকে সন্ধ্যাবেলা স্টার রেস্টুরেন্টে। তাই তুই তোর বরকে নিয়ে অবশ্যই চলে আসিস। কিন্তু তোর বিয়েতে আমরা কেউ যেতে পারিনি, তার জন্য ভীষণ দুঃখিত। আসলে তোর যখন বিয়ে হচ্ছিল এত বৃষ্টি পড়ছিল যে বাড়ি থেকে আমরা কেউ বেরোতেই পারিনি। তাই আজকে কিন্তু মিস করিস না, সময় মতো চলে আসিস। এই বলে রচনা ফোন রেখে দেয়। আর সুলেখা খুবই চিন্তায় পড়ে, কারণ সে কিছুতেই চন্দনের সঙ্গে কারোর আলাপ করাতে চায় না। কারণ চন্দন ভীষণ বেটে, আর সুলেখা তার বরের এরকম বেটে হাইট মোটেই পছন্দ করে না। আর চন্দনকে বিয়ে করার সুলেখার কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু সুলেখা যে ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছিল, সেই ছেলে বিয়ের দিন পালিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে। তাই সুলেখার বাবা মা তাদের বন্ধুর ছেলে বেটে চন্দনের সঙ্গে ধরে বেঁধে সুলেখার বিয়ে দেয়। আর এর ফলে সুলেখার কিছু করারও থাকে না। ফলে বিয়ের পর প্রথম দিন থেকেই নতুন বউ তার বেটে বরের সঙ্গে ভীষণ পরিমাণে বাজে ব্যবহার করতে শুরু করে। ইস, তুমি কি বেটে, তোমার হাইট আমার কোমর পর্যন্ত পৌঁছায় না। আমি তোমাকে আমার বান্ধবীদের সামনে নিয়ে যাব কি করে? কারণ ওরা আমাকে আর তোমাকে সন্ধ্যাবেলা নিমন্ত্রণ করে বসেছে। সবসময় আমাকে নাটা নাটা কেন বলো তো? আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। আর আমি তোমার বান্ধবীদের সাথে দেখা করতে যাবো না, কারণ আমি চাই না আমার জন্য তুমি অপমানিত বোধ করো। আর তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে এতে আমার কি দোষ? তোমার প্রেমিক যদি বিয়ের দিন পালিয়ে যায় তাতে আমি কি করতে পারি? চুপ কর, বারবার একই কথা আমাকে মনে করাবি না। আমার প্রেমিক না হয় পালিয়ে গিয়েছিল, কিন্তু আমার বাবা মা যখন তোর সঙ্গে আমার বিয়ে দেবে বলে ঠিক করলো, তখন তুই বিয়েতে রাজি হলি কেন? অবশ্য তুই রাজি হবি না কেন? তোর মতো এত বেটে ছেলে জীবনে এরকম সুন্দর মেয়ে কখনোই পাবে না। তাই তো তুই লোভে পড়ে রাজি হয়ে গেছিস। সুলেখা এরকম অভদ্রভাবে চন্দনের সঙ্গে কথা বললে চন্দনের ভীষণই খারাপ লাগে। কিন্তু চন্দন সুলেখার সঙ্গে কোনো কথা বাড়াতে চায় না। সে চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর সুলেখা সারাদিন ধরে একটাই চিন্তা করতে থাকে, আমি কিভাবে এই বেটে লোকটাকে আমার বন্ধুদের সামনে নিয়ে যাব কি জানি। আর আজকে যে করেই হোক বান্ধবীদের সঙ্গে আমাকে দেখা করতেই হবে, কারণ ওরা যেভাবে আমাকে ফোন করে নিমন্ত্রণ করলো তাতে মনে হয় না ওরা আজকে আমাকে ছাড়বে। এভাবেই সুলেখা মনে মনে ঠিক করে যে যাই হয়ে যাক না কেন আজকে সে তার বরকে সঙ্গে নিয়ে তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে যাবে। তাই সন্ধ্যা হতে না হতেই সুলেখা সুন্দর করে সেজে গুজে তৈরি হয়। আর সুলেখা চাপে পড়ে চন্দনকেও তৈরি হতে হয়। ইতিমধ্যে স্টার রেস্টুরেন্টে রচনা এবং তার বান্ধবীরা এবং তাদের স্বামীরাও এসে পৌঁছায়। আর সর্বশেষে গিয়ে উপস্থিত হয় সুলেখা এবং চন্দন। সুলেখার সঙ্গে এরকম ছোট্ট চন্দনকে দেখে রচনা কিছুই বুঝতে পারে না। ওলে বাবা লে, সুলেখা এই বাচ্চাটা কি কিউট, ছেলেটাকে কি মিষ্টি দেখতে। সত্যি সুলেখা, তোর দিদির ছেলে একেবারে তোর দিদির মতোই দেখতে হয়েছে। ভালো করেছিস বাচ্চা ছেলেটাকে তোর সঙ্গে নিয়ে এসেছিস। আমাদের সঙ্গে খাবে দাবে মজা করবে। বাবু, এই রেস্টুরেন্টে একটা বড় গেম আছে, তুমি চাইলে সেখানে গিয়ে কিন্তু খেলা করতে পারো। এভাবেই রচনা চন্দনকে বাচ্চা ছেলে ভেবে তার গাল টিপতে শুরু করে আর তাকে আদরও করে। কিন্তু রচনা বুঝতে পারে না চন্দন কোনো বাচ্চা ছেলে নয়, সে বরং সুলেখার স্বামী। আর এই অবস্থায় সুলেখা ও চন্দন ভীষণ পরিমাণে অপ্রস্তুত বোধ করে। এমনকি কিছুক্ষণের মধ্যেই রচনা চন্দনকে বাচ্চা ভেবে তাকে কোলে তুলে আদর করতে শুরু করে। আর চন্দন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এ কি করছেন ম্যাডাম আপনি? প্লিজ আপনি অসভ্যতামি করবেন না। আমাকে কোল থেকে নামিয়ে দিন। আমার হাইট শর্ট, কিন্তু আমি বাচ্চা ছেলে নই। এই সুলেখা, তুমি প্লিজ তোমার বান্ধবীকে বলো না আমাকে কোল থেকে নামিয়ে দিতে। এটা কিরকম অসভ্যতামি হচ্ছে সুলেখা, প্লিজ। রচনা কিছুতেই চন্দনকে কোল থেকে নামাতে চায় না। সুলেখারও আর কিছু করার থাকে না। সে সকলের সামনে স্বীকার করতে পারে না যে রচনা ভুল করে বাচ্চা ছেলে নয়, বরঞ্চ সুলেখার বরকেই কোলে নিয়েছে। আরে ছাড় ছাড়, এটা আমার দিদির ছেলে নয়। উফ রচনা, তুই কি করছিস? আমি কখন বললাম এটা আমার দিদির ছেলে? ছাড় বলছি। আমার বরের গাল টিপিস না, ছেড়ে দে। আরে কি করছিসটা কি? ছাড় আমার বরকে। এই কথা বলা মাত্রই রচনা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। আর সে তাড়াতাড়ি চন্দনকে ছেড়ে দেয়। রচনা নিজের কানে বিশ্বাস করতে পারে না যে সেই বাচ্চা ছেলেটি সুলেখার বর হতে পারে। সুলেখা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলছিসটা কি? এই বাচ্চা ছেলেটা তোর বর? একে দেখে তো 5 বছরের বাচ্চা মনে হচ্ছে। আমি সেই জন্যই তাকে কোলে তুলেছিলাম। ছি ছি সুলেখা, তুই শেষ পর্যন্ত এরকম একটা বেটে ছেলেকে বিয়ে করেছিস। আর এবার আমি বুঝলাম তুই কেন আমাদের সঙ্গে দেখা করতে চাইছিলিস না। তাই বলে তুই না জেনে বুঝে আমার বরকে কোলে তুলে নিবি?
তোর বাচ্চা বেটে বরকে আমার কোলে তুলে নিতে বয়েই গেছে। আমি কি ভাবতে পেরেছি নাকি যে তোর কপালে এরকম বেটে বর জুটবে আর তোর এরকম দুর্গতি হবে? আমার স্বামীকে দেখেছিস কত লম্বা চওড়া হ্যান্ডসাম, সুতরাং আমি ভেবেছি তোর বড় এরকমই হবে। যাই হোক, আমি বুঝতে পারছি তোর কষ্টটা। সত্যি এরকম বেটে বরকে নিয়ে রাস্তায় বেরোনো খুবই চাপের। এভাবেই রচনা এবং তার বান্ধবীরা সবাই মিলে সুলেখার বরকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এর ফলে চন্দন এবং সুলেখা দুজনেরই খুবই খারাপ লাগে, তাই তারা সেখানে না দাঁড়িয়ে বাড়িতে ফিরে আসে। আজকে আমি আবার তোমার জন্য নিজের বান্ধবীদের কাছে অপমানিত হলাম। আমার কিছুতেই তোমার সঙ্গে সংসার করতে ইচ্ছে করে না। শুধু মনে হয় চোখের সামনে একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে। এমনকি তুমি কোনো কাজবাজ পর্যন্ত করো না। যদি বাপের বাড়িতে আমি ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি কি করবো বলো সুলেখা? আমি তো চাইলেও নিজেকে জোর করে লম্বা করতে পারবো না, কারণ আমাকে ঈশ্বর এরকম ভাবেই তৈরি করেছেন। এটাতে আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, ছোটবেলায় অনেক লম্বা হওয়ার জিনিসপত্র খেয়েছি, তারপর নিজেকে রডে ঝুলিয়েছি, কিন্তু তবুও লম্বা হতে পারিনি। আর তুমি বলছো কাজবাজের কথা? আমি তো চেষ্টা করছি একটা কাজ খোঁজার। এই শোনো, তোমার সঙ্গে এই বিষয়ে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই। তুমি যাও, ঘর থেকে বেরিয়ে যাও, গিয়ে বারান্দায় শুয়ে পড়ো। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। এই বলে সুলেখা তার বরকে বাইরে বের করে দেয় আর নিজে আরাম করে ঘরে ঘুমিয়ে পড়ে। এর ফলে চন্দন মন খারাপ করে বাইরে সোফার উপর ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চন্দন কাজের সন্ধানে বেরিয়ে যায়। আর ইতিমধ্যে সুলেখাও তৈরি হয়ে অফিসে চলে যায়। আর অন্যদিকে চন্দন নিউজ পেপারে নিজের জন্য একটা কাজের সন্ধান পায়। সেখানে লেখা থাকে, এই কর্পোরেট কোম্পানিটা মনে হয় ভালো হবে, কারণ এখানে বিজ্ঞাপনে লেখা আছে এরা মানুষের কাজের গুরুত্ব দেয় আর মানুষের ভেদাভেদ করে না। ধর্ম, জাতপাত, উঁচু নিচু, কালো ফর্সা কিছুই দেখা হয় না, শুধুমাত্র কাজের যোগ্যতাই বিচার করা হয়। সুতরাং এই কোম্পানিতে নিশ্চয়ই আমার একটা কাজ হয়ে যাবে, তাই আমি আজকে তৈরি হয়ে ইন্টারভিউ দিতে যাব। এই ভেবে চন্দন ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায় আর সে একেবারে কোট প্যান্ট পরে তৈরি হয়। আর কয়েক ঘন্টার মধ্যেই চন্দন সেই কোম্পানিতে নিজের ইন্টারভিউ দিতে পৌঁছে যায়। কিন্তু চন্দন জানে না সেই কোম্পানিতে তার বউ চাকরি করে। আর চন্দন যখন ইন্টারভিউ দেওয়ার জন্য বসে সেই সময় রিসেপশনিস্ট মেঘা তার কাছে আসে। কিন্তু মেঘা কিছুতেই চন্দনকে দেখে তার বয়স আন্দাজ করতে পারে না। একি, তুমি রাস্তা ভুল করে এখানে চলে এসেছো? তোমার বাবা মা কোথায়? এটা তো কোনো স্কুল নয়, এটা একটা প্রাইভেট অফিস। তুমি কি রাস্তা হারিয়ে গেছো? তোমার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে দাও। যদি তুমি হারিয়ে গিয়ে থাকো তাহলে আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দেব। এই কথা শুনে মেঘা জোরে জোরে হেসে ওঠে। আর সে তখনই অফিসের মধ্যে সেই খবরটা রটিয়ে দেয়। এমনকি সেই অফিসের বস বিষয়টা জানতে পারলে সেও মজা করার জন্য চন্দনের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত কেউ জানতে পারে না যে চন্দন হলো সুলেখার বর। আর অফিসের বস বিমল বাবু চন্দনের ইন্টারভিউ নিতে রাজি হয়েছে জানতে পেরে চন্দন খুবই খুশি হয়। আমি মেঘার কাছ থেকে শুনলাম যে তুমি নাকি আমার অফিসে কাজ করার জন্য ইন্টারভিউ দিতে এসেছো, আর মেঘা তোমাকে যে কথাগুলো বলেছে তার জন্য আই এম সরি। আসলে কি করে বুঝবে বলো তো, তোমার মতো 1.5 ফুটিয়া ছেলে স্কুলে পড়ার বয়সে কর্পোরেট সেক্টর ইন্টারভিউ দিতে আসবে? না স্যার, আসলে আমি আপনাদের পেপারের বিজ্ঞাপন দেখেছিলাম, আর সেখানে লেখা ছিল আপনারা নাকি উঁচু নিচু, কালো সাদা, জাতপাত কোনো ভেদাভেদ করেন না, শুধুমাত্র ওয়ার্ক প্রফেশনকে জোর দেন। তাই আমি ইন্টারভিউ দিতে এসেছি, কিন্তু এখানে এসেও দেখছি আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। অপমান তো তোমাকে সহ্য করতে হবেই, কেননা শুনে রাখো, কর্পোরেট সেক্টর এমপ্লয়ি আনার জন্য আমাদের ওই রকম বিজ্ঞাপন দিতেই হয়। কিন্তু তার মানে এই নয় যে তোমার মতো বাচ্চা ছেলেকে আমরা এখানে কাজ দেবো। তুমি জানো আমাদের অফিসে কত গুরুত্বপূর্ণ কাজ হয়, সফটওয়্যার লক করা এবং আনলক করা। সুতরাং এইসব তোমার দ্বারা সম্ভব নয়। তবে তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে, আমার বাচ্চাদের জন্মদিনে জোকার সাজা। ঠিক তোমার মতো জোকার আমি খুঁজছি। বিমল বাবু চন্দনকে এরকম ভাবে অপমান করলে চন্দনের চোখে জল চলে আসে। আর সেই সময় বদমাইশ মেঘা খোঁজ খবর জোগাড় করে নিয়ে আসে যে সে হলো সুলেখার বর। আর এটা জানতে পারার পর বিমল বাবু তাড়াতাড়ি করে সেখানে সুলেখাকে ডেকে পাঠায়। এই আমি কি শুনছি সুলেখা, ওই বাচ্চা ছেলেটা তোমার বর? ওইদিকে কতবার তোমাকে আমি আমার সাথে ডিনার করতে যাওয়ার জন্য ইনভাইট করছি, কিন্তু তুমি আমার সাথে ডিনার করছো না, আর শেষ পর্যন্ত এই বাচ্চা মেয়েটা ছেলেটাকে বিয়ে করে নিলে। সত্যি তোমার পছন্দ একেবারেই বাজে। এভাবে বিমল বাবু সুলেখাকেও অপমান করতে শুরু করে। এমনকি চন্দনের উপর রেগে গিয়ে বিমল বাবু সুলেখার প্রমোশন পর্যন্ত ক্যান্সেল করে দেয়। সুলেখা, তোমাকে আমি প্রমোশন দিতে পারবো না, কেননা তোমার পার্সোনাল লাইফে যদি চয়েস এরকম বাজে হয় তাহলে আমার কর্পোরেট সেক্টরের প্রমোশন হলে তুমি আমার কোম্পানির জন্য কোনো ডিসিশন নিতে পারবে না। আগে তুমি নিজের জীবনের ডিসিশন ঠিকঠাক ভাবে নাও, তারপর না হয় কর্পোরেট সেক্টরের প্রমোশন নেবে। না স্যার, এরকম করবেন না প্লিজ, বিশ্বাস করুন। এই বেটে ছেলেটার সঙ্গে আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, না হলে আমার কি খেয়ে বসে কাজ নেই যে এরকম একটা বেটে ছেলেকে আমি বিয়ে করব? আপনি ওর হাইটটা একবার দেখেছেন? ওকে কোনো অ্যাঙ্গেল থেকে আমার সঙ্গে মানাই না। এরকম ভাবে সকলে মিলে যখন চন্দনকে অপমান করতে ব্যস্ত থাকে তখন চন্দন কিছুতেই নিজের অপমান সহ্য করতে পারে না। আর সে মনে মনে ঠিক করে এবার সে সুলেখাকে ডিভোর্স দেবে। তাই সে যখন অফিস থেকে বেরিয়ে আসবে এমন সময়
স্যার আমাদের সফটওয়্যার ক্র্যাশ হয়ে গেছে স্যার। কোথাকার একটা বিদেশি কোম্পানি আমাদের কম্পিউটারে ম্যালওয়্যার দিয়ে আমাদের সফটওয়্যার হ্যাক করে দিয়েছে। অফিসের কোনো সফটওয়্যার কাজ করছে না। এবার কি হবে স্যার? আজকে আমাদের অনেক বড় ডিল সাইন হওয়ার ছিল, আর এখন যদি কম্পিউটার হ্যাক হয়ে যায় তাহলে আমাদের কোম্পানি ভীষণ বিপদে পড়ে যাবে। আকাশের এই কথা শুনে বিমলবাবু ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আর সে নিজে অফিসের বস হওয়া সত্ত্বেও কোনো কম্পিউটার ঠিক করে উঠতে পারে না, এমনকি কোনো এমপ্লয়ি সেই কাজ করতে সক্ষম হয় না। আর এমন সময় চন্দন তাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসে, কারণ চন্দন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কম্পিউটার সম্পর্কে তার অনেক বেশি নলেজ ছিল। আপনারা কোনো চিন্তা করবেন না, শান্ত হয়ে বসুন। আমি কিছুক্ষণের মধ্যেই ওই ম্যাল ফাংশন ঠিক করে দেবো, আর আপনাদের কম্পিউটার কেউ হ্যাক করতে পারবে না। প্রথমে চন্দনের কথা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু চন্দন যখন কাজ শুরু করে আর ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই অফিসের সমস্ত কম্পিউটার খুলে দেয় আর ম্যাল ফাংশন ঠিক করে দেয়, তখন সবাই চন্দনকে বাহবা দিতে শুরু করে। এমনকি বিমলবাবু নিজের খারাপ ব্যবহারের জন্য ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে। আই এম সরি চন্দন, তোমার হাইট শর্ট বলে আমি তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু তুমি আজকে আমার কোম্পানিকে অনেক বড় ক্ষতি হওয়া থেকে বাঁচিয়ে দিলে। তাই আজ থেকে তুমি হলে আমাদের কোম্পানির ম্যানেজার, আর আমার পাশের কেবিনে তুমি বসে কাজ করবে, বুঝেছো? বিমলবাবুর কথা শুনি চন্দন খুবই খুশি হয়। তারপর থেকে চন্দনকে আর কেউ কখনো বেটে বলে অপমান করে না, এমনকি সুলেখাও তার স্বামীর কাছে ক্ষমা চায়। কিন্তু প্রথম চন্দন তার নতুন বউকে ক্ষমা করতে চায় না, তবে ধীরে ধীরে সে সুলেখাকে ক্ষমা করে দেয় আর তারা দুজনে মিলে হাসি খুশি সংসার করতে শুরু করে। পারমিতা হাঁপাতে হাঁপাতে গরমে ক্লান্ত হয়ে কোনো মতে অফিসে গিয়ে পৌঁছায়, আর সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মা রত্না দেবী তাকে ফোন করে, কারণ রত্না দেবী সবসময় তার বৌমাকে নিয়ে চিন্তা করে। কি হলো মা, আপনি আবার এখন আমাকে ফোন করলেন কেন? এই তো কিছুক্ষণ আগে আমি বাড়ি থেকে বেরোলাম, তাও আবার আপনি আমাকে এখন ফোন করছেন? আমার ফোনটা ব্যাগের মধ্যে থাকে আর রাস্তাঘাটে আমি ব্যস্ত থাকি, তাই আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবেন না। না বৌমা, আসলে আমি কিছুক্ষণ আগে টিভি খুলেছিলাম আর দেখছিলাম যে তুমি যে রাস্তা দিয়ে অফিসে যাও সেখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আমি শুধুমাত্র তোমার খোঁজ নেওয়ার জন্যই ফোন করেছি। আমার এত বেশি খোঁজ আপনাকে নিতে হবে না, কারণ আপনি আমার শাশুড়ি মা, নিজের মা নন। আমি ঠিকভাবেই অফিসে পৌঁছে গেছি। বাড়িতে বসে থাকেন, কোনো কাজ থাকে না, তাই প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর আমাকে ফোন করে জ্বালাতন করেন। আমাকে একদম ফোন করবেন না আপনি, রাখুন। না বৌমা, আসলে তোমার জন্য আমার খুব চিন্তা হয়। রাস্তাঘাটে একা চলাফেরা করো তো। রত্না দেবীর কথা শেষ হতে না হতেই পারমিতা তার শাশুড়ি মায়ের মুখের উপর ফোনটা কেটে দেয়। আসলে পারমিতা খুবই ভাগ্যবতী ছিল, কারণ সে রত্না দেবীর মতো ভালো শাশুড়ি মা পেয়েছে। কিন্তু কথাই আছে, লোকে ভালো জিনিসের মর্ম দেয় না, তাই পারমিতাও কখনো নিজের শাশুড়ি মাকে সম্মান করে না। সে নিজের মনে একটাই ধারণা বদ্ধমূল করে রাখে যে তার শাশুড়ি মা কোনোদিনও নিজের মা হতে পারবে না। কিন্তু রত্না দেবী অত্যন্ত ভালো মনের মানুষ ছিল। সে তার বৌমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসে। বৌমা যেহেতু চাকরি করে, তাই সে সবসময় তার বৌমার খোঁজ খবর নিয়ে থাকে। একদিন দুপুরবেলা, উফ, আজকে আমার কাজের কত চাপ, আমার আর ভালো লাগছে না। এই কর্পোরেট সেক্টরে কাজের চাপ আর নেওয়া যায় না। ঠিক এমন সময় পারমিতা দেখে যে তার ফোন বেজে উঠেছে। সে ফোন দেখে বুঝতে পারে তার শাশুড়ি মা তাকে ফোন করছে। এই দেখে পারমিতা আবার বিরক্ত হয়ে ওঠে। উফ মা, এই তো কিছুক্ষণ আগে আপনি ফোন করে খোঁজ নিলেন, আবার এখন কি হলো? আপনি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। বৌমা, দুপুরবেলা তুমি কিছু খেয়েছো কিনা সেটাই জিজ্ঞাসা করছিলাম। সকালবেলা তো ভালো করে ব্রেকফাস্ট করে যাওনি, তাই পেটে খিদে থাকতে পারে। আর তুমি আর আমার ছেলে ভালো করে না খেলে আমারও খাওয়া হয় না, তাই সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? একে আমার কাজের চাপ, তার উপর আপনার ফোনের ঝামেলা। দয়া করে আপনি খেয়ে নিন, না হলে আপনার শরীর খারাপ হলে আমাকে দেখতে হবে। আপনি ঠিক সময় মতো খেয়ে নেবেন, আমাকে নিয়ে চিন্তা করবেন না। এই বলে পারমিতা আবার ফোন কেটে দেয়। সে চাকরিরত মহিলা বলে তার অহংকারই আলাদা ছিল। সে বাড়ির কোনো কাজই করে না, শাশুড়ি মাই বাড়ির সমস্ত কাজ করে এবং বৌমার উপর কোনো রকম চাপ সৃষ্টি করে না বলে পারমিতা সংসারের ঝামেলা কিছুই বুঝতে পারে না। তাই সে সবসময় তার শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে নিজেকে সেরা প্রমাণিত করতে চায়। শাশুড়ি মাকে মুখ ঝামটা দিয়ে ফোন কেটে দেওয়ার পর সে নিজের স্বামী তোতনকে ফোন করে। তোতন, তোমার মা কিন্তু এবার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। উনি আমাকে ভীষণ বিরক্ত করছেন। আমি অফিসের কাজে ব্যস্ত থাকি, আর উনি আমাকে 1000 বার ফোন করে আমি খেয়েছি কিনা, আমার শরীর কেমন আছে, আমার মাথা ব্যথা করছে কিনা, আমি চশমা পরেছি কিনা, সব বৃত্তান্ত জানতে চাই। আমার এত কৈফিয়ত দিতে ভালো লাগে না।
ঠিক আছে পারমিতা, তুমি এত রাগ করছো কেন? মায়ের তো এখন বয়স হয়েছে, তাই উনি আমাকেও ফোন করেন, আর মারা সন্তানদের ফোন করবে, এতে ক্ষতি কি আছে? তবুও তুমি যখন বলছো আমি মায়ের সাথে কথা বলে দেখবো। হ্যাঁ প্লিজ, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলে বিষয়টা দেখো, কারণ এরপরে যদি উনি আমাকে বারবার ফোন করেন বা আমার কাজে নাক গলাতে আসেন, তাহলে আমি কিন্তু ওনাকে অপমান করে দেব। এই বলে পারমিতা ফোন রেখে দেয়। সন্ধ্যাবেলা কাজ হয়ে গেলে পারমিতা অফিসের বাইরে দাঁড়িয়ে থাকে, আর তোতন গাড়ি করে অফিস থেকে এসে তার বউকে নিয়ে বাড়িতে ফেরে। প্রত্যেক দিনের মতোই শাশুড়ি মা আজকেও ছেলে এবং বৌমার জন্য রাত্রিবেলার খাবার রান্না করে রাখে। কি আপনি আজকেও সেই ঢেঁড়সের তরকারি আর রুটি রান্না করেছেন? আমি একদম ঢেঁড়সের তরকারি পছন্দ করি না। আমি বারবার আপনাকে বলে দিলাম যে আমার জন্য মটন কষা আর পোলাও রান্না করতে, কিন্তু আপনি আমার কথা শুনলেন না। ছাড়ুন, আমি আমার নিজের খাবার নিজে অর্ডার করে খেয়ে নেব। না বৌমা, বাইরে থেকে খাবার অর্ডার করে খেও না। সারাদিন তুমি বাড়ির বাইরে থাকো আর তেলে ভাজা জিনিসপত্র খাও। রাত্রিবেলা অন্তত আমার হাতের রান্না খাও, যাতে তোমার পেটটা ঠিক থাকে। আর প্রত্যেকদিন এসব পোলাও মটন খেলে শরীর খারাপ করবে, ঠিকঠাক ভাবে কাজও করতে পারবে না তুমি। আমার শরীর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর আপনি সবসময় আমার মায়ের মতো কথা বলেন কেন? আপনি শাশুড়ি মা, তাই শাশুড়ি মায়ের মতোই থাকবেন। আমি নিজে টাকা ইনকাম করছি, তাই আমি আমার টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা কিনে খেতে পারি। এই ঢেঁড়সের তরকারি আমার সামনে থেকে নিয়ে যান, না হলে কিন্তু ছুঁড়ে ফেলে দেব। এই বলে পারমিতা নিজের ফোনে খাবার অর্ডার করে। এই দেখে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে। এখন অনেক গরম পড়ছে বৌমা, তাই ঢেঁড়স খেলে তোমার পেট ঠান্ডা হবে। বারবার বলছি ফোনের অর্ডারটা ক্যান্সেল করে দাও। এই তো কালকে রাত্রিবেলায় তুমি মটন খেলে। পারমিতা কিছুতেই তার শাশুড়ি মায়ের কথা সহ্য করতে পারে না, তাই সে খাবারের প্লেট উল্টে ফেলে দেয় আর অকথ্য ভাষায় তার শাশুড়ি মাকে অপমান করতে শুরু করে, যা দেখে তোতন একেবারেই সহ্য করতে পারে না। সামান্য পড়াশোনা শিখে চাকরি বাকরি করলেই ভালো মহিলা হওয়া যায় না পারমিতা। তুমি গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা কোনোদিনও শেখোনি, আর সেই জন্যই আমার মাকে আজকে অপমান করছো। আর মা, তোমাকেও বলি, তুমি যে পারমিতাকে যখন পছন্দ করোই না, তাহলে তুমি ওকে বারবার ফোন করোই বা কেন? আর কোনোদিন ওর জন্য কোনো রান্নাবান্নাও করবে না। ও চায় না যে তুমি ওর খেয়াল রাখো। আর আমার প্রত্যেকদিন এই বাড়িতে ঝামেলার ভালো লাগছে না, তাই আমি আর খাবো না। এই বলে তোতন খাবার ছেড়ে উঠে চলে যায়। বাড়িতে এরকম ঝামেলার রত্নাদেবী আর মেনে নিতে পারে না। ঠিক আছে বৌমা, তোমাকে আমি আর কোনোদিনও খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু বলবো না, কিন্তু তুমি দয়া করে আর বাড়িতে ঝামেলা করো না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আর জীবনেও তোমাকে ফোন করে অফিসে জ্বালাতন করব না, আমি কথা দিচ্ছি। এই কথা বলে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফোনের ঝামেলা থেকে আমি মুক্তি পেলাম। এই বলে পারমিতা নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই পারমিতার অনলাইনে অর্ডার করা মটন এবং পোলাও চলে আসে। পারমিতা সেই খাবার নিয়ে খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন সকালবেলা পারমিতা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। কি হলো বৌমা, আজকে সকাল সকাল তুমি অফিসে চলে যাচ্ছ? অফিসে কোনো সমস্যা হলো নাকি? আর একটু অপেক্ষা করো, আমার ছেলে গাড়ি করে তোমাকে অফিসে ছেড়ে দেবে। না না, আসলে অফিসে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আজকে আমি ক্যাবে করেই অফিসে যাব। আর তোতন, তুমি গাড়ি নিয়ে অফিসে চলে যাও, শুধু বাড়ি ফেরার সময় আমাকে পিক করে নেবে। বৌমা, সবকিছু ঠিকঠাক ভাবে নিয়েছো তো? ফোনে চার্জার, জলের বোতল, টিফিন কিছু ফেলে যাচ্ছ না তো? উফ, আপনি আমাকে একটা বাচ্চা মেয়ের মতো ট্রিট করছেন কেন? আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি সবকিছু ঠিকঠাক খেয়াল করে নিতে পারি। আপনি দয়া করে বেশি চিন্তা করে নিজের চুল সাদা করবেন না। এই বলে পারমিতা ক্যাবে করে অফিসে চলে যায়। পারমিতা অফিসে গিয়ে ল্যাপটপ খুলে নিজের মনের সুখে প্রেজেন্টেশন তৈরি করতে শুরু করে। তার প্রজেক্ট বানানো শেষ হয়ে গেলে সে ল্যাপটপ বন্ধ করে দেয় আর বিদেশি ক্লায়েন্টের আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর জোনাথন প্রেজেন্টেশন দেখতে অফিসে এসে উপস্থিত হয়। আপনি কি মিসেস পারমিতা ম্যাডাম? বিদেশে আপনার প্রেজেন্টেশন সম্পর্কে আমরা অনেক প্রশংসা শুনেছি, তাই আজকে আমরা নিজেরাই প্রেজেন্টেশন নিতে এসেছি। আপনি যদি ভালো করে প্রেজেন্টেশন দিতে পারেন, তাহলে এই ডিলটা আমি আপনার কোম্পানিকে দিয়ে দেব। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি এক্ষুনি আপনাকে প্রেজেন্টেশন দেখাচ্ছি। এই বলে পারমিতা নিজের ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন দেখাতে যাবে, সেই সময় হঠাৎ করে তার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যায়। আর এই দেখে পারমিতা খুবই ভয় পেয়ে যায়। সে নিজের ব্যাগ হাতড়াতে শুরু করে, কিন্তু ব্যাগের মধ্যে সে ল্যাপটপে চার্জার খুঁজে পায় না। এমন পরিস্থিতিতে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ও গড, আমি মনে হয় ল্যাপটপের চার্জারটা বাড়িতেই ফেলে এসেছি। আমাকে শাশুড়ি মা বারবার করে বলেছিল সবকিছু দেখে শুনে নিয়ে আসতে, কিন্তু আমি তো ভালো করে কিছুই দেখিনি। দেখি একবার তোতনকে ফোন করে, যদিও আমাকে চার্জারটা দিয়ে যেতে পারে।
এই বলে পারমিতা তার স্বামীকে ফোন করতে শুরু করে, কিন্তু তোতনির অফিসের নেটওয়ার্ক ভালো না থাকায় তোতনির ফোনে ফোন পৌঁছায় না। এমন পরিস্থিতিতে পারমিতা কেঁদে ফেলে। আপনি এইভাবে শুধু শুধু আমাদের সময় নষ্ট করছেন। আর আপনি যখন নিজের ল্যাপটপে চার্জ দেওয়ার ব্যাপারে এত কেয়ারলেস হতে পারেন, তাহলে আপনি আমার কোম্পানির ডিলার ব্যাপারেও তো কেয়ারলেস হবেন। তাই আমি আপনার প্রেজেন্টেশন দেখব না, আমি চললাম। এই বলে জোনাথন পারমিতার কেবিন থেকে বেরিয়ে যাবে। সেই সময় সোনিয়া অর্থাৎ পারমিতার রিসেপশনিস্ট সেখানে চলে আসে। ম্যাডাম, এই নিন আপনার ল্যাপটপের চার্জার। আপনি মনে হয় এটা বাড়িতেই ফেলে এসেছিলেন, তাই আপনার শাশুড়ি মা এই চার্জারটা আমাকে দিয়ে গেলেন। আমি বললাম যে উনি যাতে আপনাকে নিজে এসে চার্জারটা দিয়ে দেন, কিন্তু আপনি যদি কাজে ব্যস্ত থাকেন তাই উনি আপনাকে আর ডিস্টার্ব করতে চাননি। আর উনি বয়স্ক মানুষ, অটো করে এই রোদ্রের মধ্যে এসে চার্জারটা দিয়ে গেছেন, কারণ উনি তো ক্যাব বুক করতেও পারেন না। উনি সত্যি অটো করে এসে আমার চার্জার দিয়ে গেছেন? এই রোদের মধ্যে ওনার তো আসতে খুব কষ্ট হয়েছে। হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি আপনাকে অন্তত ক্যাব বুক করে দেওয়ার কথা বলতেই পারতেন, কিন্তু আপনি যদি ফোন করলে রেগে যান, তাই উনি আর আপনাকে ফোন করে বিরক্ত করেননি, এটাই বললেন আমাকে। সোহিনীর এই কথা শুনে পারমিতার চোখে জল চলে আসে। যে শাশুড়ি মাকে পারমিতা এতদিন ধরে অপমান করে এসেছে আর যার খেয়াল রাখা পারমিতার মোটেই পছন্দ নয়, সেই শাশুড়ি মা আজকে বৌমার জন্য অটোতে করে এসে অফিসে চার্জার পৌঁছে দিয়ে গেছে। ফলে পারমিতা নিজের মনের ভুল বুঝতে পারে। সে মনে মনে তার শাশুড়ি মাকে নিয়ে গর্ব করতে শুরু করে। আপনি সত্যি অনেক ভাগ্যবতী ম্যাডাম, কারণ আপনার শাশুড়ি মা এত ভালো, আর আপনি এত ভাগ্য করে এত ভালো শাশুড়ি মা পেয়েছেন। একদম আপনার মায়ের মতো করে আপনার খেয়াল রাখছে। আমি তো ফার্স্টে আপনার শাশুড়ি মাকে দেখে ভেবেছিলাম ওটা হয়তো আপনার মা, কিন্তু পরে বুঝতে পারলাম ওটা আপনার শাশুড়ি মা হয়। তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক ভাগ্যবতী। আর সত্যি উনি আমার শাশুড়ি মা নন, উনি আমার নিজের মা। আমি আমার শাশুড়ি মাকেই নিজের মা বলে মনে করি। এই বলে পারমিতা ল্যাপটপে চার্জ দিয়ে জোনাথন বাবুর সামনে নিজের প্রেজেন্টেশন শো করে। আর পারমিতার প্রেজেন্টেশন দেখে জোনাথন বাবু খুবই খুশি হয়ে তাদের কোম্পানির সঙ্গে ডিল ফাইনাল করে। এর ফলে পারমিতা খুবই খুশি হয়। পারমিতা বাড়িতে ফিরে কাঁদতে কাঁদতে তার শাশুড়ি মাকে বলে, মা, আমি অনেক ভুল করে ফেলেছি, আপনাকে আমি অনেক খারাপ কথা শুনিয়েছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। আসলে সারাক্ষণ কাজের চাপে ব্যস্ত থাকতে থাকতে আমি যন্ত্র হয়ে গেছি। আমি বুঝতে পারিনি যে আমারও একটা সাংসারিক জীবন আছে, আর আপনি আমার সংসারকে এত ভালো যত্ন করে খেয়াল রাখেন বলে আমি শান্ত মাথায় অফিসে গিয়ে কাজ করতে পারি। আমি আপনাকে খুব ভালোবাসি মা, আমাকে ক্ষমা করে দিন আপনি। তুমি আমাকে নিজের মা নাই ভাবতে পারো, কিন্তু আমি সবসময় তোমাকে নিজের মেয়ে ভেবে এসেছি, তাই তুমি আমার কাছে ক্ষমা চেও না। সন্তানরা যদি ভুল করে মায়েরা তাদেরকে ক্ষমা করে দেয়। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তাতেই আমি অনেক খুশি। মা, এবার থেকে তোমার যতবার ইচ্ছে হয় তুমি ততবার আমাকে ফোন করতে পারো। আমি তোমার উপর আর কখনো রেগে যাব না, আর পারলে আমি প্রত্যেকদিন তোমাকে ফোন করব। সেদিনের পর থেকে পারমিতা অফিসে গেলেও সবসময় তার শাশুড়ি মাকে ফোন করে খোঁজ খবর নেয়। আর তার শাশুড়ি মাও যখন ফোন করে তখন পারমিতা তার সঙ্গে ভালোভাবে ব্যবহার করে। এমনকি অফিস ছুটি হওয়ার পর পারমিতা বাড়িতে এসে তার শাশুড়ি মা এবং স্বামীর জন্য ভালো মন্দ খাবার রান্না করে। পারমিতার ব্যবহারে এরকম সুপরিবর্তন দেখে রত্নাদেবী খুবই খুশি হয়। এভাবেই পারমিতা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।